স্বাগত বন্ধুরা, আজকের বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। রবিবার ইরানের রাষ্ট্রীয় টিভির একজন বিশেষজ্ঞ বলেছেন যে বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল এবং আমেরিকার পুনর্গঠনের জন্য একটি সংক্ষিপ্ত সময় এবং তারা শীঘ্রই ইরানের উপর তাদের আক্রমণ পুনরায় শুরু করবে। প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক এবং ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মুত্তাকি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখে তিনি বলেন। মুত্তাকি ইরানি কর্মকর্তাদের যুদ্ধবিরতিকে গুরুত্ব সহকারে না নেওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, ইরানি কর্মকর্তারা এই ধরনের আক্রমণের লক্ষ্যবস্তু হবেন। ওদিকে বেনিন জানিয়েছে বুর্কিনা ফাসো ও নাইজার সীমান্তে ট্রাই পয়েন্ট এলাকায় এক অভিযানে সেনাবাহিনী অসংখ্য জেএনআইএম জঙ্গিকে নিষ্ক্রিয় করেছে এবং সামরিক সরঞ্জাম জব্দ করেছে। এদিকে ইরানের ভূখণ্ডে লক্ষ লক্ষ ডলার মূল্যের কয়েক ডজন ড্রোনের ক্ষতির পর ইরানের সাথে সম্ভাব্য নতুন দফা যুদ্ধের আশঙ্কার মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেজালেন স্মোট্রিচ নতুন সামরিক ক্রয় স্থগিত করেছেন। ওয়াইনিট এর মতে ইরানের সাথে সাম্প্রতিক সংঘাত এবং গাজায় চলমান অপারেশন গিডিয়নের রথের খরচ মেটাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে ৬০ বিলিয়ন শেকেল, যা 12.2 বিলিয়ন ডলার বৃদ্ধি অনুমোদন করতে ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় অস্বীকৃতি জানিয়েছে। উভয় অভিযানই অনুমোদিত 2025 সালের রাষ্ট্রীয় বাজেটের অংশ ছিল না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে দুটি মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুতর বিরোধ রয়েছে। অর্থ মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীকে মোবিলাইজেশন ডে নষ্ট করার অভিযোগ করেছে এবং সামরিক মজুদ পূরণ এবং জরুরি ক্রয় পরিচালনার জন্য প্রয়োজনীয় তহবিল আটকে দিচ্ছে। এর মধ্যে রয়েছে রকেট লঞ্চার, যা প্রায় ক্ষয়প্রাপ্ত, এবং শত শত ক্ষেপণাস্ত্র, যা মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর জন্য তৈরি। ইসরায়েলি নিরাপত্তা সূত্র ওয়াইনিটকে জানিয়েছে যে অর্থমন্ত্রী বেজালেন স্মোট্রিচ ইরানের উপর হামলার অর্থ জানতেন, যার অর্থ হলো ফলাফল বুঝতে পেরেও তহবিল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওদিকে ইসরায়েলি সংবাদপত্র হারেটস এর প্রকাশিত একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে যে গাজা উপত্যকায় প্রতিটি ফিলিস্তিনি বাড়ি ভেঙে ফেলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক নিযুক্ত বেসামরিক ঠিকাদারদের 5,000 শেকেল, যা প্রায় $1,500 দেওয়া হচ্ছে। প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে যে এই অর্থ প্রদান নিশ্চিত করার জন্য ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের, যাদের মধ্যে খাদ্রের সন্ধানকারীরাও রয়েছে, হত্যাকে গ্রহণযোগ্য বলে মনে করা হচ্ছে। গাজায় বর্তমানে নিয়োজিত একজন ইসরায়েলি সৈন্য হারেটসকে বলেছেন, গাজায় ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম নিয়ে কাজ করা প্রতিটি বেসামরিক ঠিকাদার প্রতিটি বাড়ি ধ্বংস করার জন্য 5,000 শেকেল আয় করে তারা প্রচুর অর্থ উপার্জন করছে। তিনি আরও বলেন, যখনই তারা ঘর ভাঙছে না তখন আর্থিক ক্ষতি হয় এবং ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের কাজ চালিয়ে যেতে হয়। সৈন্যের বিবরণ অনুসারে ঠিকাদারদের ধ্বংস অভিযান তাদের এবং তাদের ছোট নিরাপত্তা ইউনিটগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা প্রতিষ্ঠিত মানবিক সাহায্য বিতরণ পয়েন্টগুলির বিপজ্জনকভাবে কাছাকাছি নিয়ে আসি। এই স্থানগুলিকে প্রায়শই খাদ্য এবং সহায়তা জরুরি প্রয়োজনে ফিলিস্তিনিদের ভিড় থাকে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঠিকাদাররা অতিরিক্ত সামরিক সুরক্ষা পেতে নিরাপত্তা সংক্রান্ত ঘটনাগুলিকে উস্কে দেয়, যার ফলে প্রায়শই ইসরায়েলি সৈন্যরা এই সাহায্য কেন্দ্রগুলির কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলি চালায়। এই ঘটনাগুলির ফলে ক্ষুধার্ত বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।
ওদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে আত্মসমর্পণ করতে চান। জার্মানির শীর্ষ কূটনৈতিক সোমবার কিয়েভ সফরকালে বলেন, দেশটিতে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার বোমাবর্ষণ বৃদ্ধির পর 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে স্থগিত শান্তি আলোচনার মধ্যে পুতিন তার সর্বোচ্চ দাবির কোনোটিই ছাড়ছেন না। তিনি আলোচনা চান না, তিনি আত্মসমর্পণ চান। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল অঘোষিত সফরে ইউক্রেনের রাজধানীতে পৌঁছানোর সময় বলেন, ইউক্রেনের স্বাধীনতা এবং স্বাধীনতা আমাদের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওয়াদেফুল তার মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া আমাদের সমর্থন দুর্বল করার উপর বাজি ধরছে এবং যে কোনো মূল্যে বিজয় এবং আত্মসমর্পণ চায়, এমনকি লক্ষ লক্ষ অতিরিক্ত জীবনের বিনিময়েও তিনি বলেছেন। এদিকে লন্ডনের হাইকোর্ট রায় দিয়েছে যে ইসরায়েল F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানির অনুমতি দেওয়ার ব্রিটেনের সিদ্ধান্ত আইনি, যদিও সরকার স্বীকার করেছে যে এই যন্ত্রাংশগুলি গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে এমনভাবে ব্যবহার করা যেতে পারে। সোমবার এ রায়ের মাধ্যমে ইসরায়েল এর কাছে যুক্তরাষ্ট্রের সমস্ত অস্ত্র বিক্রি বন্ধ করার লক্ষ্যে 20 মাসের আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটেছে, যার মধ্যে দখলদারদের জন্য অ্যাক্সেসযোগ্য একটি বিশ্বব্যাপী খুচরা যন্ত্রাংশ পুলে F-35 যন্ত্রাংশ সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের পাশাপাশি গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্ক এবং মানবাধিকার সংস্থা আল হক মামলাটি দায়ের করার পর সোমবার জারি করা 72 পৃষ্ঠার একটি বিস্তারিত রায়ে লর্ড জাস্টিন মেলস এবং মিসেস জাস্টিস স্টেইন জোর দিয়ে বলেছেন যে আদালতগুলিকে রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং একটি বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত, যা তারা বিশ্বাস করেন যে মন্ত্রী এবং সংসদ দ্বারা আরও উপযুক্তভাবে পরিচালিত হবে। 2 বিচারক স্পষ্ট করে বলেছেন যে মামলাটি গত সেপ্টেম্বরে কার্যকর করা যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা থেকে F-35 উপাদান বাদ দেওয়ার বিস্তৃত প্রভাবের চেয়ে বরং একটি সংকীর্ণ আইনি প্রশ্নের উপর কেন্দ্রীভূত। ওদিকে কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ে রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী ওলগা লুইবিমোভার সাথে সাক্ষাৎ করেছেন। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে একটি নতুন চুক্তির প্রথম বার্ষিকী উপলক্ষে 29 জুন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কিম সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং 2 দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। আজকের জন্য এতটুকু বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।